মৃতরা কি সত্যি কথা বলে? আর যদি বলে, তবে তারা কি সবসময় আমাদের বন্ধু? অনেক সময় মানুষ কৌতূহল আর ভয়ের মাঝখান থেকে জন্ম নেয় এমন কিছু খেলা, যেটা আদেও খেলা নয়। প্ল্যানচেট শুধু একটা কাঠের বোর্ড, কয়েকটা অক্ষর আর একটি কাগজে টানা বৃত্ত নয়। এটা এক অদৃশ্য দরজা, যেটা আমাদের দুনিয়া থেকে ওপারের জগতে পৌঁছে যায়। কিন্তু সেই দরজা একবার খুললে কে আসবে আর কখনোই সে যাবে কিনা সেটা আমাদের হাতে থাকে না। কলকাতার এক প্রাচীন কলেজ হোস্টেল, নামকরা হলেও পুরনো বিল্ডিং, ভাঙাচোরা দেওয়াল আর রাত নামলেই ভয় ধরানো অদ্ভুত শব্দ। এখানে পড়তে এসেছে রাহুল, অমিত, তনিমা আর দেবলীনা, চারজনেই প্রথম বর্ষের ছাত্রছাত্রী। একটা ঝোড়ো রাতে হঠাৎ আলো চলে গেলে তারা সবাই মোমবাতি জ্বালিয়ে আড্ডা দিচ্ছিল। কথার ছলে ভূত প্রেত নিয়ে আলোচনা শুরু হয়। তখনই অমিত বলে উঠল, শুনেছ তো, এই হোস্টেলের রুম নম্বর 13-তে এক ছেলেকে নাকি মৃত অবস্থায় পাওয়া গেছিল। কারোর মতে সে প্ল্যানচেট করছিল। দেবলীনা চোখ বড় বড় করে বলে, তুই আবার এসব বিশ্বাস করিস নাকি? তনিমা কৌতূহলে স্বরে, তাহলে একবার চেষ্টা করলেই তো বোঝা যাবে। প্রথমেই সবাই হাসাহাসি করলেও ভেতরে ভেতরে কৌতূহল কাজ করতে শুরু করলো। অবশেষে চারজন সিদ্ধান্ত নিল সেই রাতেই রুম নাম্বার 13-তে গিয়ে প্ল্যানচেট করবে। মধ্যরাত, মোমবাতি, এক টুকরো কাগজ, অক্ষর লিখে বানানো বৃত্ত আর মাঝখানে একটি কয়েন। রাহুল নেতৃত্ব নিল। সে বলল, আমরা সবাই চোখ বন্ধ করে ডাকব। যে আত্মা এখানে আছে আমাদের সামনে এসে 3 বার ডাক দেওয়ার পরেই মোমবাতির শিখা হঠাৎ কেঁপে উঠল। ঘরে ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগলো। কয়েন আস্তে আস্তে নড়ল। তনিমা, দেখেছ, সত্যিই নড়ল। তখনই কয়েন ধীরে ধীরে হ্যাঁ লিখে দিল। সবার শরীরের লোম খাড়া হয়ে গেল। তারা প্রশ্ন করতে শুরু করলো, দেবলীনা, তুমি কে? কয়েন নড়ে লিখল, অর্ণব। হঠাৎ রাহুলের মনে পড়ল, গত বছর যেই ছেলেটা মারা গিয়েছিল তার নামও ছিল অর্ণব। রাহুল, তুমি কি ওই অর্ণব যে এই হোস্টেলে মারা গিয়েছিল? কয়েন ঘুরে ঘুরে লিখল, হ্যাঁ। সবার বুক কেঁপে উঠল। অমিত, তুমি কিভাবে মারা গিয়েছিলে? কয়েন ধীরে ধীরে গড়িয়ে লিখল, খুন। ঘরে হঠাৎ যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা। মোমবাতির আলো লালচে দেখাচ্ছে। তনিমা কাপা গলায়, তাহলে তোমার খুনি কে? কয়েন এবার দ্রুত নড়ল, কিন্তু পুরো নাম লেখার আগেই মোমবাতি নিভে গেল।
পুরো ঘর অন্ধকার। তখনই চারজন একসাথে শুনল দরজার ওপাশে যেন কারোর হাঁটাহাঁটির শব্দ, ভারী জুতোর আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসছে। রাহুল তাড়াতাড়ি লাইট জ্বালাতে গেল, কিন্তু সুইচ বোর্ড কাজ করছে না। দেবলীনা কেঁদে ফেলল। অমিত চিৎকার করলো, এটা বন্ধ করো, কয়েনটা মাঝখানে ফেরাও। তারা নিয়ম মতো প্ল্যানচেট বন্ধ করতে চাইছিল, কিন্তু কয়েন যেন আটকে গেছে, যেন অদৃশ্য কারোর হাত সেটা চেপে রেখেছে। হঠাৎ রাহুলের গলায় এক অদ্ভুত কণ্ঠস্বর বেরোতে শুরু করলো, তোমরা ডাকলে তো, এখন আমায় বিদায় দেবে? ওদের তিনজন অবাক হয়ে দেখলো রাহুলের চোখ ফাঁকা, ঠোঁটে এক অদ্ভুত হাসি, সে যেন অন্য কেউ। তনিমা কাঁপতে কাঁপতে, অর্ণব, তুমি? রাহুলের গলা বদলে গিয়ে উত্তর এলো, হ্যাঁ, আমি এসেছি। আমার খুনির নাম লিখতে দিচ্ছিল না ওরা, এখন তোমাদের মাধ্যমে আমি মুক্তি চাই। ভয় আর কৌতূহলের মাঝে দেবলীনা হঠাৎ সাহস করে বলল, অর্ণব, আমরা তোমার জন্য প্রার্থনা করব, কিন্তু তুমি আমাদের দেহ ছেড়ে দাও। রাহুল কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর হঠাৎ মোমবাতি আবার জ্বলে উঠল আর রাহুল মাটিতে লুটিয়ে পড়ল। সবাই তাকে ধরে জল ছিটিয়ে জ্ঞান ফেরালো। রাহুল কিছুই মনে করতে পারছিল না। পরের দিন তারা চারজন মিলে হোস্টেলের পুরনো কেয়ারটেকারের কাছে সব খুলে বলল। কেয়ারটেকার দীর্ঘশ্বাস ফেলে বলল, অর্ণব সত্যি খুন হয়েছিল। পুলিশ আজও রহস্য ভেদ করতে পারেনি। ওর আত্মা শান্তি পায়নি বলেই হয়তো এখনো ঘুরে বেড়ায়। চারজন আর কখনো প্ল্যানচেট করার সাহস পেল না, কিন্তু মাঝে মাঝেই রাহুলের স্বপ্নে অর্ণব আসে আর ফিসফিস করে বলে, আমার খুনির নাম খুঁজে দাও। প্ল্যানচেট কখনো খেলা নয়, ওটা দরজা, আর দরজা খোলার সাহস করলে মনে রেখো, ভেতরে কে অপেক্ষা করছে সেটা তোমার নিয়ন্ত্রণে নেই। গল্পটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, আর এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চাইলে নেক্সট পার্ট লিখে কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো যাতে পরবর্তী পর্ব মিস না করো।